আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস এর আরেকটা লেকচার নিয়ে আলোচনা করব। এই লেকচারে আমরা আলোচনা করব কোন কোন বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটে এবং কোন কোন বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না। আমরা জানি জারণ বিজারণ মানে হলো ইলেকট্রনের স্থানান্তর, আর জারণ বিজারণ হয় না মানে হলো ইলেকট্রনের স্থানান্তর হয় না। আশা করি তোমরা বুঝে ফেললা যে আমরা কি বলতেছিলাম। যে আজকে আমাদের আলোচনা হবে কোন কোন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটে এবং কোন কোন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। শুরুতে আমরা আলোচনা করব যে সকল বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর ঘটে ওই সকল বিক্রিয়া নিয়ে। আমার বোর্ডে আমি লিখে দেওয়া আছে, দেখো, একটু দেখো, মনোযোগ দিলে দেখবা যে আমি বললাম যে এখানে লেখা আছে চারটা বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। একটা হলো সংযোজন বিক্রিয়া, আরেকটা হলো বিয়োজন বিক্রিয়া, আরেকটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হলো দহন বিক্রিয়া। কয়টা বিক্রিয়ার কথা বলো? চারটা। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই চারটা বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর ঘটে। তো আমরা আগে তোমাদেরকে একটা কথা বলবো, ভাই তুমি এই কথাটা একটু মুখস্থ রাখো। এই কথাটা মাথায় রাখবা যে জারণ সংখ্যা পরিবর্তন হলে আমরা বুঝে নিব জারণ বিজারণ ঘটেছে। এটা মুখস্থ রাখো সবাই। এটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করব। এটা জানলে আমাদের অনেক কিছু হয়ে যাবে। কি বললাম? যে জারণ সংখ্যার পরিবর্তন হলে আমরা বুঝে নিব কি ঘটেছে। আমরা বুঝে নিব জারণ বিজারণ ঘটেছে। আশা করি এই কথাটা তোমরা সবাই মুখস্থ রাখবা যে জারণ সংখ্যা পরিবর্তন হলে আমরা বুঝে নিব কি ঘটলো, জারণ বিজারণ ঘটেছে। তো ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করব শুরুতে কোন কোন বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটেছে। প্রথমত আমরা আলোচনা করব সংযোজন বিক্রিয়া নিয়ে। নামের মধ্যে অনেকগুলো কথা লুকায়িত। সংযোজন মানে হলো দুইটা পদার্থ মিলে একটা পদার্থ হবে, বা তিনটা, মানে দুইটা বা তিনটা বা তার অধিক পরিমাণ পদার্থ মিলে পদার্থ হবে কয়টা? একটা। এটাকে বলা সংযোজন। সংযোজন মানে হলো, এখানে বুঝতেছি যোজন মানে অনেকে মিলে একজন হবে, অনেকে মিলে কয়জন হবে? একজন হবে। দেখো আমি আমার এখানে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা লিখে দেওয়া আছে শীটের মধ্যে, দেখো একটু মনোযোগ দিবা, আমি একটু বলতেছি আর তোমরা লেখো। দেখো সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা বলা আছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ মিলে একটি মাত্র উৎপাদন করে তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে। এই কথাটা আমার শীটে এখানে লেখা আছে। দেখো, যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপন্ন করে তাকে কি বলা হয়? সংযোজন বিক্রিয়া বলে। তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই কি বললেন, কিছুই বুঝিনি নাকি? দেখো কি বলতেছি। যেমন ধরো এই যে আয়রনের সাথে ক্লোরিন বিক্রিয়া ঘটাবে, আয়রনের সাথে ক্লোরিন বিক্রিয়া ঘটায় উৎপন্ন করবে ফেরাস ক্লোরাইড। আমি আরেকটা কথা একটু তোমাদেরকে বলি যে আয়রনের দুইটা রূপ। একটা হলো Fe2+ মানে হলো ফেরাস। Fe2+ মানে কি? Fe2+ মানে একটু সবাই আমার সাথে বলো Fe2+ মানে ফেরাস। Fe3+ মানে কি? Fe3+ মানে ফেরিক। Fe3+ মানে কি? ফেরিক। Fe2+ মানে কি? ফেরাস। এই যে আয়রনের সাথে ক্লোরিন কয়জন হলো? দুইজন না? দেখো এই আয়রন একটা পদার্থ, ক্লোরিন একটা পদার্থ, দুইজনে মিলে হইল কয়টা পদার্থ? একটা পদার্থ। দেখো এখানে একজন, এখানে একজন, এই একজন দুইজন মিলে হইল কয়জন? একজন। তাহলে বলতেছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদন করে তখন তাকে আমরা বলে থাকি কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। আশা করি সংযোজন বিক্রিয়া বুঝলা। আমি আবার বলি, সংযোজন মানে যোগ হবে, সংযোজন মানে যোগ হবে, হয়ে কয়জন হবে? উৎপাদ হবে একটা মাত্র উৎপাদ হবে, তখন সেটাকে আমরা বলে থাকি সংযোজন বিক্রিয়া। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা আমি খুব ভালোভাবে বুঝলাম, কিন্তু আপনি একটু কষ্ট করে কি আমাকে দেখাতে পারবেন যে এই জায়গাটার মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটলো?
এই জায়গাটার মধ্যে কি ইলেকট্রনের স্থানান্তর ঘটলো। ভাই আমি এখানে একটা কি লিখলাম দেখো তো, জারণ সংখ্যা পরিবর্তন হলে আমরা বুঝে নিব জারণ বিজারণ ঘটেছে। এখন আমি দেখবো যে এখানে কি জারণ সংখ্যার পরিবর্তন ঘটলো কি না। আমরা মুক্ত অবস্থা জানি জারণ সংখ্যা কত, 0। আর এখানে আয়রনের জারণ সংখ্যা +2, আর আয়রন তো এখানে মুক্ত অবস্থা তাহলে তার জারণ সংখ্যা 0 ছিল। তাহলে কি জারণ সংখ্যার কি পরিবর্তন করছে না, করছিল। ক্লোরিন মুক্ত অবস্থা জারণ সংখ্যা 0, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত জানি আমরা, -1। দেখো তো জারণ সংখ্যার পরিবর্তন ঘটলো কিনা, ঘটলো। আমরা আরেকটা জিনিস জানি, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে হয় জারণ, জারণ সংখ্যা হ্রাস পেলে হয় বিজারণ। তো দেখো তো এই যে জারণ সংখ্যা বৃদ্ধি পেলো, তার মানে এখানে কি ঘটলো, জারণ ঘটছে। কি ঘটছে বলো, জারণ। এখানে জারণ সংখ্যা হ্রাস পেলো, কি ঘটলো এখানে, এখানে ঘটলো বিজারণ। তার মানে আমরা এখান থেকে এটা বুঝলাম, প্রথমত আমরা শিওর হলাম হ্যাঁ এখানে জারণ বিজারণ ঘটেছে, কারণ জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে না, 0 + 2 0 - 1 জারণ সংখ্যা পরিবর্তন হলো। তো জারণ সংখ্যার পরিবর্তন হওয়া মানে হলো জারণ বিজারণ 100% ঘটলো। ঠিক আছে, প্রথম শর্ত মানলাম। এবার দ্বিতীয় শর্ত বলতেছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ উৎপাদন করবে। কয়টা উৎপাদ, একটা মাত্র উৎপাদ উৎপাদন করবে, তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এই যে দেখো দুইজনে মিলে একটা উৎপাদ উৎপাদন করলো, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আশা করি কথাটা ক্লিয়ার, আশা করি কথাটা ক্লিয়ার। ভাই এখন প্রশ্ন আসতে পারে আপনার এখানে, এই যে আয়রনের সামনে 2 দিলেন, হ্যাঁ তুমি বিক্রিয়াটা সমাধান করতে পারো। এখানে আয়রনের সামনে 2 দিলাম, তাহলে এখানেও আয়রনের সামনে 2 দেই। তো আয়রন এখানে 2টা, ক্লোরিন 2 × 4, এখানে 2 বসাই দিই। ভাই বিক্রিয়াটা এখানে সমতা করাটা আমার মূল বিষয় না, আমার মূল বিষয়টা হলো সংযোজন বিক্রিয়া বোঝানো আর জারণ বিজারণ বোঝানো। আমার কথা বোঝা গেল? কারো যদি মন চায় এভাবে সংযোজন করতে পারো, আর যদি কারো মন চায় সরাসরি এটাও লিখতে পারো, আয়রন প্লাস ক্লোরিন সরাসরি ফেরাস ক্লোরাইড। আশা করি তোমরা সংযোজন বিক্রিয়াটা বুঝলাম। আমরা আরেকটা বিক্রিয়া দিয়ে দেখাবো যে আসলে কি সংযোজন বিক্রিয়া হলো কি না। দেখো আমি 3 নম্বরটা দিয়ে বুঝাই। দেখো ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়ামেরটা দিয়ে বুঝাই। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাকশন করে উৎপাদন করছি কি, ক্যালসিয়াম অক্সাইড। তো তোমার যদি মনে হয় যে আমি বিক্রিয়াটা সমতা করব, যদি তোমার মন চায়, এখানে দেখো তো অক্সিজেন কয়টা আছে, 2টা, এখানে একটা, সামনে একটা 2 বসাই দিই। আবার ক্যালসিয়াম হয়ে গেছে 2টা, এখানে 2 বসাই দিই। জাস্ট এটা বিক্রিয়া সমতা। বাট আমার সমতা বোঝানো মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সংযোজন বিক্রিয়া আর জারণ বিজারণ। এখন আসি, দেখো ক্যালসিয়াম এখানে মুক্ত অবস্থায় আছে, তার জারণ সংখ্যা কত, 0। আর ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হলো +2, আমরা জানি এগুলা। অক্সিজেন মুক্ত অবস্থা আছে, জারণ সংখ্যা 0, এখানে কত আছে, -2। আমার প্রথম কথা কি, জারণ সংখ্যা পরিবর্তন হলেই আমরা বুঝে নিব জারণ বিজারণ। জারণ সংখ্যা কি পরিবর্তন হলো কিনা, হলো তো, এই যে 0 থেকে +2 হলো, এই যে 0 থেকে -2 হলো, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে না, তার মানে এখানে কি ঘটলো, জারণ বিজারণ ঘটলো। তার মানে আমরা এখান থেকে বুঝলাম এখানে ঘটছে কি, এখানে ঘটছে বিজারণ, আর এখানে ঘটছে কি, জারণ। আশা করি এই কথাটা ক্লিয়ার। ঠিক আছে, বুঝলাম জারণ বিজারণ হলো। এবার আসি আমরা বুঝবো এটা কি আসলে সংযোজন হলো কিনা। সংযোজন মানে কি, একটু আগে বলা, 2 জন বা 3 জন যুক্ত হয়ে একজন হলে সেটাই সংযোজন। এই যে 2 জন মিলে একজন হলো, সংযোজন হয়ে গেল। আশা করি তোমরা এই সংযোজন বিক্রিয়া ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কথা ক্লিয়ার তো? আবার বাইরে বলি, একটু মনোযোগ দিয়ে শুনো। সংযোজন বিক্রিয়া হলো যে জারণ বিজারণ বিক্রিয়ায় 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ, উৎপাদ কয়টা, একটা মাত্র উৎপাদ উৎপন্ন করলে তখন সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। এটাই বললাম এখানে। আশা করি ভাই কথাটা খুবই ক্লিয়ার। এবার আসি, তোমরা 2 নম্বরটা তোমাদেরকে আমি বাড়ি কাজ দিয়ে দিলাম, যে এটা কি জারণ সংখ্যার পরিবর্তন হলো কিনা তোমরা নিজেরা করে দেখবা। বাট এটা সংযোজন বিক্রিয়া তো বুঝলাম, নাইট্রোজেন হাইড্রোজেন 2 জন মিলে কয়জন হইলো, একজন সংযোজন হয়ে গেল। ঠিক আছে, মানলাম। এবার বাড়ির কাজ হলো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন এই যে রিঅ্যাকশন করলো, এই যে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন রিঅ্যাকশন করলে উৎপাদন হয় মূলত 2 মোল অ্যামোনিয়া। আমি সরাসরি লিখে দিলাম, মানে বিক্রিয়া সমতা একবারে করে ফেললাম। বাড়ির কাজ হলো এটার মধ্যে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে কি বের করতে পারবো তো, বাড়ি কাজ দিয়ে দিলাম। এটা না পারলে কমেন্ট বক্সে বলে দিবা, আমি ইনশাআল্লাহ বলে দিব। তবে মাথায় রাখবা এখানে শুরুতে নাইট্রোজেনের মুক্ত অবস্থা জারণ সংখ্যা কত বের করবা, হাইড্রোজেন মুক্ত অবস্থা জারণ সংখ্যা কত, 0 0। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করবা কত, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, হওয়ার পরে যার জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় জারণ, জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ। কথা মনে থাকবে? ওকে। তাহলে প্রথম কথা হলো আমরা বুঝে গেলাম সংযোজন বিক্রিয়া কি জিনিস, 2 জন বা 3 জন মিলে কয়জন হবে, একটা কয়টা উৎপাদ, একটা উৎপাদ, একটা উৎপাদ উৎপন্ন হলে তখন সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। আশা করি আপনার কথাগুলো ক্লিয়ার। এবার আসি আমরা শিখবো সংশ্লেষণ বিক্রিয়া।
সংযোজন বিক্রিয়ার মধ্যেই একটা কথা সংশ্লেষণ বিক্রিয়া, মানে এই সংযোজন আমরা তো মূলত চারটা শিখবো, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। আবার সংযোজনের মধ্যে আবার আরেকটা বিক্রিয়া আছে, সেটার নাম হলো সংশ্লেষণ বিক্রিয়া। কি নাম? সংশ্লেষণ। সংশ্লেষণ, সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, সংশ্লেষণ বিক্রিয়া কি জিনিস একটু আমি তোমাদেরকে বলি, এখানে একটু বুঝো। যেমন ধরো আমি এখান থেকে একটু দেখাচ্ছি, দেখো সংশ্লেষণ বিক্রিয়া মানে হলো যে বিক্রিয়ার মধ্যে দুইজন বা তিনজন মিলে একজন হবে। আর সংশ্লেষণ বলতেছে, সংশ্লেষণ বলতেছে হ্যাঁ দুইজন মিলে একজন হবে, এটাকে সংশ্লেষণ বলতেছেন, কথা সত্য। তবে ওই দুইজন যদি মৌলিক পদার্থ হয়, কোন পদার্থ? মৌলিক পদার্থ হয়, তখন সেটাকে আমরা সংশ্লেষণ বলবো। মানে সহজ কথা হলো, যেমন ধরো আমি একটু বলি, দেখো এই যে এখানে সংযোজন বিক্রিয়ার মধ্যে, যেমন ধরো আমরা একটা বিক্রিয়ার উদাহরণ বলি, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন রিঅ্যাকশন করে উৎপন্ন করলো মনে করো ফসফরাস পেন্টাক্লোরাইড, ঠিক আছে? তাহলে এখানে তো দুইজন মিলে কয়জন হয়েছে? একজন হয়েছে, এটা তো সংযোজন বিক্রিয়া, মানলাম। আবার একটু আগে আমি যে উদাহরণটা লিখলাম, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন রিঅ্যাকশন করে উৎপাদন করলো কি? অ্যামোনিয়া। বিক্রিয়া সমতা যদি করতে চাও, এখানে 3 মোল আর এখানে 2, এটা তো সংযোজন, মানলাম। তো এটাও সংযোজন, এটাও সংযোজন, তবে পার্থক্য এক জায়গায়। এখানে এরা হলো যৌগিক পদার্থ, এই যে এটা যৌগিক পদার্থ, এটা কি পদার্থ? যৌগিক। এটা মৌলিক, ক্লোরিন, শুধু ক্লোরিনকে বাংলা ক্লোরিনে পাওয়া যায়, কিন্তু এখানে এটা তো যৌগিক পদার্থ, কারণ এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড যেটাকে আমরা বলে থাকি, FeCl3 কে যদি ভাঙো তুমি ফসফরাস পাইবা, ক্লোরিন পাইবা। কয়টা পদার্থ পাইলা? দুইটা। কিন্তু তুমি ক্লোরিনকে ভাঙলে শুধু ক্লোরিনে পাচ্ছ, তার মানে একটা যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ মিলেও একটা কি হয়? সংযোজন বিক্রিয়া ঘটে। কথা বুঝে গেল? মানে সহজ কথা, সংযোজন বিক্রিয়ার মধ্যে আমাকে একবার তো সংজ্ঞা বলে নাই এটা মৌলিক পদার্থ হতে হবে, বলছে কি দুইটা পদার্থ মিলে একটা পদার্থ হলে সেটাকে সংযোজন বিক্রিয়া বলি। এটাও সংযোজন, এটাও সংযোজন। এখন এটার সাথে এটা একটা পার্থক্য আছে, বিশেষ পার্থক্য আছে। প্রথম কথা, হ্যাঁ দুইজনের শর্ত মিলে গেল একটা সংযোজন বিক্রিয়া, কিন্তু এখানে পার্থক্যটা হলো এখানে যারা আছে তারা শুধুমাত্র মৌলিক পদার্থ। শুধুমাত্র কি পদার্থ? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ মানে কি ভাই? মৌলিক পদার্থ মানে হলো যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন ফসফরাস ট্রাইক্লোরাইডকে ভাঙলে তুমি দুইটা জিনিস পাচ্ছ, ফসফরাস পাচ্ছ, ক্লোরিন পাইতেছো, এটাকে তুমি মৌলিক পদার্থ বলতে পারবা না। বাট তুমি যদি এখানে হাইড্রোজেনকে ভাঙো, হাইড্রোজেন ছাড়া কিছুই পাবা না। তুমি যদি এখানে নাইট্রোজেনকে ভাঙো, নাইট্রোজেন ছাড়াও কিছু পাবা না। তার মানে আমরা বলতে পারি এরা হলো কি? মৌলিক পদার্থ। এখন এটাও সংযোজন বিক্রিয়া, এটাও সংযোজন বিক্রিয়া, তবে দুই সংযোজন বিক্রিয়ার মধ্যে একজনটা হলো শুধু মৌলিক পদার্থ দিয়েই তারা সংযোজন ঘটালো, আর আরেকটা হলো ওরা যৌগিক পদার্থ নিয়েও কি হলো? সংযোজন হলো। এখন সংশ্লেষণ বিক্রিয়া হলো শুধুমাত্র মৌলিক পদার্থ নিয়ে যে সংযোজন বিক্রিয়া ঘটবে সেটাকেই আমরা সংশ্লেষণ বলবো। মানে সংশ্লেষণ হতে গেলে তারা শুধুমাত্র মৌলিক পদার্থ হতে হবে, মৌলিক পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ হতে পারবে না। আমার কথা কি বোঝা গেল? এই কথাটা আমি এখানে লিখলাম, দেখো যেসব সংযোজন বিক্রিয়ায় শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। তিনটা উদাহরণ আমার এখানে দেওয়া আছে। হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া, ক্যালসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড। তিনটাই কিন্তু আমার সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে দেখো আমি একটা বিক্রিয়া এখান থেকে লিখি, শুধুমাত্র কোনটা লিখবো? প্রথমটা লিখবো, হ্যাঁ লিখলাম, হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে উৎপাদন করলে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানলাম। এটা একটা সংযোজন বিক্রিয়া। প্রথমত সংযোজন, কারণ সংযোজনটা হলো দুইজন মিলে একজন হবে, হ্যাঁ মানলো, দুইজন মিলে একজন হলো, তার মানে প্রথমত এটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। প্রথমত এটা কি বিক্রিয়া? সংযোজন। দুই নম্বরে আবার এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা এখন বলতে পারবো সংশ্লেষণ। কি বলতে পারবো? সংশ্লেষণ। কারণ সংশ্লেষণ হওয়ার শর্তই হলো ওই দুইজন হতে হবে কি? মৌলিক পদার্থ। এই যে মৌলিক পদার্থ হলো, মানলো। আচ্ছা, এখন আমি তোমাকে একটা বিক্রিয়াটা বলি যে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন যে লিখলাম, এখান থেকে যে উৎপাদন হলো ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে কি তুমি সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবা? বলতে পারবা? তোমার কাছে প্রশ্ন, বলতে পারবা এটা? না, বলো তো পসিবল না, কারণ সংশ্লেষণ হতে গেলে শর্ত হলো মৌলিক পদার্থ, বাট এটা তো মৌলিক পদার্থ না। আচ্ছা তুমি বলো এটা কি সংযোজন বলা যাবে?
অবশ্যই বলা যাবে। সংযোজন হওয়ার শর্তই কি, দুইজন মিলে একজন, তাইলে এটা কি হলো, এটা শুধুমাত্র সংযোজন। এখান থেকে জিনিস লক্ষ্য করো তো, যেটা সংশ্লেষণ সেটাকে আবার সংযোজন বলা যায়, বাট যেটা সংযোজন সেটাকে কিন্তু তুমি সংশ্লেষণ বলতে পারতেছো না। নির্দিষ্ট একটা কন্ডিশন দিছে, সেই কন্ডিশনটা ফলো করলে সংশ্লেষণ হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কারণ এইখানে লক্ষ্য করো, এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া, আবার এটা একটা সংযোজন বিক্রিয়া, বাট এটা শুধুমাত্র সংযোজন, বাট এটা সংশ্লেষণ না। তাহলে যেটা সংশ্লেষণ সেটা সংযোজন হতে পারবে, বাট যেটা সংযোজন সেটা আবার সংশ্লেষণ হতে পারবে না। তবে নির্দিষ্ট কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে সে কি হতে পারবে, সংশ্লেষণ। তাহলে এই কথাটা আমি একটু লিখে দিই, এটা আশা করি ক্লিয়ার। এই কথাটা আমরা একটু লিখে দিই, যে দেখো একটু বুঝো, যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, সবাই খাতে লিখে রাখবা, সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কি নয়, সংশ্লেষণ বিক্রিয়া নয়। সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কারণ তো ক্লিয়ার? ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথাটা সবাই মাথায় রাখবা। আশা করি সংযোজন বিক্রিয়া নিয়ে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো, কারণ আমরা এখানে অনেকগুলো কথাবার্তা বলে ফেললাম। এবার আসছে আমরা নেক্সট বিক্রিয়া নিয়ে আলোচনা করব। নেক্সট বিক্রিয়াটা হলো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া মানে কি? বিয়োজন বিক্রিয়া মানে হলো যে সকল বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে বা একটা যৌগ ভেঙে একাধিক পদার্থ বা যৌগ উৎপন্ন করবে, তাকে বলা হয় কি, বিয়োজন বিক্রিয়া। মানে আগেরটা কি ছিল, দুইজন মিলে একজন, আর এখন হলো একজন ভেঙে দুইজন। কথা কি বোঝা গেল? তাহলে বিয়োজন বিক্রিয়া একটা উদাহরণ বলি আমি, যেমন ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড, একটু আগে যেটা শিখলাম উল্টা করে বা লিখবো, সরি, ফসফরাস পেন্টাক্লোরাইড মানে হলো FeCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা বিয়োজিত হয়ে উৎপাদন হবে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। তাহলে দেখো তো, একটা যৌগ ভেঙে কি হলো, একাধিক যৌগ বা মৌল উৎপন্ন হলো না বা রূপান্তরিত হলো না, এটাকে বলা হয় বিয়োজন। এক কথা হলো সংযোজন মানে সংযোগ, যোগ, আর বিয়োজন মানে ভেঙে যাওয়া। সংযোজন মানে রিলেশন হয়ে যাওয়া, বিয়োজন মানে রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়া। বলে না যে আমরা দুই দেহ মিলে এক দেহ হয়ে যাব, দেহ থাকবে দুইটা বাট মন থাকবে একটা, এটা কোন বলে, রিলেশনের শুরুর দিকে বলে। বাট যখন ব্রেকআপ হয়ে যাবে তখন ওই যে কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে দুইজনের মন মিলে বলে না আমি এক মন হয়ে গেল, এখন ব্রেকআপ হয়ে যাওয়ার পরে কি ওই এক মনটা আবার দুই দেহের মধ্যে চলে যাবে। কথা কি বোঝা গেল? তার মানে এটাই বোঝালাম, সংযোজন মানে যোগ হবে, বিয়োজন মানে বিয়োগ হবে। বিয়োজন মানে হলো ভেঙে যাবে, সংযোজন মানে হবে যোগ হবে, বিয়োজন মানে ভেঙে যাবে। আরেকটা বিক্রিয়া বলি, H2O, পানি। পানি ভেঙে কি উৎপাদন হবে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন। বিক্রিয়া সমতা যদি করতে চাও করতে পারো, যে এখানের মধ্যে ধরো 2 দিলাম, এখানে হাইড্রোজেন 4টা হয়ে গেছে, একটা 2 দিব। জাস্ট বিক্রিয়াটা মূলত আমাদের বোঝানোটা হলো বিয়োজন। কি বিয়োজন মানে কি, একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল যখন রূপান্তরিত হবে তখন আমরা তাকে কি বলে থাকবো, বিয়োজন বিক্রিয়া বলে থাকবো। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এখানের মধ্যে আসলে কি ইলেকট্রনের স্থানান্তর ঘটলো? হ্যাঁ, ইলেকট্রন তো স্থানান্তর ঘটলো। কিভাবে? দেখো, এখানে ফসফরাস, এখানের মধ্যে ফসফরাসের আমি যদি বলি তার জারণ সংখ্যা কত, +5, এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত, +3, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত, 0, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত,
এখানে ক্লোরিন জারণ সংখ্যা হলো -1 আর এখানে ক্লোরিন জারণ সংখ্যা কত 0। তাহলে দেখো তো আমি তোমাদেরকে আগের লেকচারে এইখানে লেখা আছে কি জারণ সংখ্যার পরিবর্তন হলে আমরা বুঝে নিব জারণ বিজারণ ঘটেছে। জারণ বিজারণ মানে কি ইলেকট্রন স্থানান্তর। তার মানে আমরা বুঝতেছি যে দেখো এখানে কি জারণ সংখ্যার কি পরিবর্তন ঘটছে না। তো জারণ সংখ্যা যখনই পরিবর্তন ঘটে গেল তার মানে আমরা বুঝতেছি এখানে ইলেকট্রন স্থানান্তর ঘটলো, মানে জারণ বিজারণ ঘটলো। তার মানে এই কথাটাই আমরা এখানে বললাম। তার মানে প্রথমত আমরা বুঝলাম এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটেছে। দ্বিতীয় বিয়োজন বিক্রিয়া মানে কি একটা যৌগ ভেঙে কয়টা হবে একাধিক যৌগ বা মৌলে রূপান্তরিত হবে। এই যে একজন ভেঙে দুইজন, একজন ভেঙে দুইজন। যেমন পানি, পানি ভেঙে কি হাইড্রোজেন প্লাস অক্সিজেন, ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে কি হলো ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। তাহলে একটা পদার্থ ভেঙে কটা পদার্থ হলো দুইটা পদার্থ হলো। আর সংযোজনটা কি ছিল দুইজন মিলে একজন হবে। আশা করি আমরা বিয়োজন বিক্রিয়া কি জিনিস এটা বুঝে গেলাম। এবার আসি আমরা তোমাদের একটা জোস জিনিস শিখাবো। জোস, জোস বলতে জোস, ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা ভাই কতটা গুরুত্বপূর্ণ বলার বাহিরে। তোমাকে এটা মাস্ট বি এটা মুখস্থ করতে হবে হবে হবে। এখন এই ধাতুর সক্রিয়তা সিরিজটা মনে রাখতে আমাদের একটু বেশি কষ্ট। এই কারণে আমি তোমাদের একটা টেকনিক শেয়ার করতেছি। দেখো কি লেখা আছে, লিকা না কে মেগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় সবে বিপলে আজ কাপুরুষ হাবু আজই পিটাবে আমায়। এটা হলো আমার ছড়া ধাতুর সক্রিয়তা সিরিজ মনে রাখার জন্য। মানে হলো এই যে উপরের দিকে গেলে এই যে উপরে ধাতু সক্রিয়তা সিরিজে এখানে মূলত হলো কি এই যে উপরের দিকে মূলত সক্রিয়তা বৃদ্ধি পায়। কি ভাই সক্রিয়তা বৃদ্ধি পায়, আর নিচে নামলে সক্রিয়তা হ্রাস পায়। মনে থাকবে? তাহলে উপরে কি হয় আমি একটু লিখে রাখি। উপরে এখানে এটা তো এই জায়গাটা আমি জাস্ট এটা মুছে ফেলি আবার। হ্যাঁ, এটা মূলত এখানে মাথা রাখবো। উপরে গেলে কি হয়, উপরে গেলে হয় সক্রিয়তা বৃদ্ধি। উপরে কি হয় সক্রিয়তা বৃদ্ধি। আর যত নিচে নামা হয় সক্রিয়তা কি পায় হ্রাস পায়। সক্রিয়তা কি পায় হ্রাস পায়। মনে থাকবে? একটাতে সক্রিয়তা বৃদ্ধি পায়, একটাতে কি পায় সক্রিয়তা হ্রাস পায়। আশা করি আমি কি বুঝালাম তোমরা বুঝলা। এবার আসে এখানে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বুঝাও, একটু মনোযোগ দিবা। উপরে গেলে সক্রিয়তা বৃদ্ধি পাবে, নিচে গেলে সক্রিয়তা হ্রাস পাবে। সহজ কথা হলো উপরে যত নিচ থেকে উপর উঠবা তত বড় লোক হবে, যত উপর থেকে নিচে নামবে তত সে গরিব হবে। কি হবে বলো? সে তত গরিব হবে। এখন আমি যদি বলি সবচেয়ে বড় লোক কে, লিথিয়াম, এরপরে পটাশিয়াম, এরপরে সোডিয়াম। আস্তে আস্তে যত নিচে নামবো সে টাকা পয়সা কমে যাবে, আর যত উপরে উঠবো টাকা পয়সা বাড়বে, মানে তার পাওয়ার বাড়বে। আর যত নিচে নামবো তার পাওয়ার কমে যাবে। তো এটা সবাই মাস্ট বি মুখস্থ রাখবা। তার মানে এখানে আমি লিখলাম দেখো নিচে সক্রিয়তা হ্রাস, আর যত উপরে উঠবো সক্রিয়তা কি পাবে বৃদ্ধি পাবে। এই কথা ডিরেক্টলি মুখস্থ। ছড়াটা আবার বলি, লি কা না কে মেগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় সবই বিফলে আজ কাপুরুষ হাবু আজই পিটাবে আমায়। এটা নামগুলো বলে দিই, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এসএন, টিন, লেড, হাইড্রোজেন, এসবি, অ্যান্টিমনি, বিআই, বিসমাথ, এস, আর্সেনিক, সিইউ, কপার, এসজি, মার্কারি, এজি, সিলভার, ফিটি, প্লাটিনাম, এইউ কি গোল্ড। এটা পুরোটাই তোমাকে কি করতে হবে, পুরোটাই তোমাকে মুখস্থ করিতে হবে। আশা করি কথাটা ক্লিয়ার। এখন আসি কেন এই কথাটা আমি তোমাদেরকে শিখালাম বা কেন বলতেছি। একটা উদাহরণ তোমাকে একটু বলি, এখানে শুনো। ধরো আমি লিখলাম জিঙ্ক প্লাস কপার সালফেট। জিঙ্ক প্লাস কি কপার সালফেট, এই ধরো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার আমি তোমাকে বললাম কপার প্লাস জিঙ্ক সালফেট। একটু ভাই মনোযোগ দিবা, শুনবা। এখন আমি তোমাকে বললাম কোন বিক্রিয়াটা এখানে ঘটবে, কোন বিক্রিয়াটা এখানে ঘটবে। এর আগে আমি তোমাকে একটা বাস্তবিক জীবনে একটা উদাহরণ বলি। মনে করো একটা বিয়ের ফাংশনে গেল, একটা বিয়ের ফাংশনে একটা এলাকার চেয়ারম্যান প্লাস একটা ওই এলাকার একটা সাধারণ কৃষক। আমি এখানে কাউকে খাটো করতেছি না, এটা আমি তোমাকে বোঝানোর তাগিদে কথাটা বলতেছি। একটা এলাকায় মনে করো বিয়ের দাওয়াত হলো, সেখানে চেয়ারম্যানকে দাওয়াত দিল, সাথে একটা কৃষককেও দাওয়াত দিল। এখন একটা চেয়ার আছে, শুধু একটা চেয়ার খালি আছে। এখন ধরো বাই ডিফল্ট ওই চেয়ারের মধ্যে কৃষক ওই লোকটা বসে আছে, এবং একটু পরে চেয়ারম্যান আসলো। আসার পরে তুমি বলো তো কৃষকটা কি করবে? কৃষক উঠে যাবে। উঠে কি কাকে বসতে দিবে? চেয়ারম্যানকে বসতে দিবে। কারণ কারণ কি চেয়ারম্যান কোটিপতি মানুষ, লাখ লাখ টাকা আছে। আর কে আর কৃষকের টাকা পয়সা না, সে গরিব মানুষ। এখন সে কি করলো? উঠে গিয়ে বড় লোকরে ওই জায়গাটা বসতে দিল। আবার মনে করো ওই একটা চেয়ারের মধ্যে চেয়ারম্যান বসে আছে,
এখন মনে করো সেম ঘটনা ঘটলো কি, চেয়ারম্যান আগে থেকে বসে আছে, একটা কৃষক আসলো, আইসা সারাদিনও যদি সে ওই চেয়ারের পাশে দাঁড়াই থাকে, কখনো কি চেয়ারম্যান উঠবে? উঠবে না তো, চেয়ারম্যান ওই জায়গাটার মধ্যে বসে থাকবে। এখন এই কারণে কথাটা বললাম যে গরিব লোক যদি চেয়ারে বসে থাকে আর ধনী লোক আসার পরে ধনী লোক গরিব লোককে উঠে গিয়ে সে ওই চেয়ারে বসতে পারবে, বাট যদি ধনী লোক বসে থাকে গরিব লোক আসলেও সে চেয়ার থেকে উঠবে না। এখন আসি দেখো, আমি বলছিলাম যত উপরে উঠবো সে ধনী লোক হবে, যত নিচে নামবে সে গরিব হবে। এখন তুমি দেখো তো এখানের মধ্যে জিঙ্ক এবং কপার কে বড় লোক? উপরে আছে কে? জিঙ্ক, তাহলে জিঙ্কের সক্রিয়তা বেশি, মানে সে বেশি বড় লোক। আর কপার নিচে আছে, তাহলে সে একটু গরিব। কার তুলনায়? জিঙ্কের তুলনায়। এখন প্রথমে জিঙ্ক প্লাস কপার সালফেট, একটু আগে বললাম, এটাকে তুমি কি কল্পনা করো, যেহেতু জিঙ্ক উপরে আছে এটা বড় লোক, আর এই কপারটা হলো কি গরিব, গরিব মানুষ, গরিব আমার মতো। আর সালফেটটাকে তুমি শেয়ার কল্পনা করো, কি কল্পনা করো? শেয়ার। এখন ওই গরিব লোকটা ওই শেয়ারের মধ্যে বসে আছে। এখন জিঙ্ক আসলো, বড় লোক আসলো, আসার পর কি হবে? গরিব লোকটা উঠে যাবে, গরিব লোকটা উঠে গিয়ে ওই কপার জায়গায় কি বসবে? জিঙ্ক বসবে। মানে হলো এরকম হবে, জিঙ্ক সালফেট প্লাস কি কপার। আমার কথা কি বোঝা গেল? এবার আসি দেখো, কপার কি মানুষ? গরিব মানুষ। জিঙ্ক কি মানুষ? বড় লোক মানুষ, বড় লোক। সালফেট কি? সালফেট হলো শেয়ার। এখন আমি যদি বলি যে আচ্ছা কপার কি গরিব মানুষ, কি বড় লোক যে শেয়ারে বসে আছে, গরিব আসার পর কি বড় লোক উঠবে? উঠবে না, তাহলে এই রিঅ্যাকশনটা ঘটবে না। আশা করি কি তোমরা এই কথাটাই বোঝা গেল কোন বিক্রিয়া হবে না হবে। আর এই বিক্রিয়ার জন্য তোমাকে ধাতুর সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে। এবার আসি, প্রশ্ন হলো ভাই আপনি এটা কেন আমাদেরকে এতক্ষণ ধরে বোঝালেন? আসলে এই যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আসলে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি বলে? যে অধিক সক্রিয় যৌগ বা যৌগমূলক বা মৌল যাই হোক, অধিক সক্রিয় আইসা কম সক্রিয়কে সরাই দিয়ে, কম সক্রিয় মৌল বা যৌগমূলককে সরিয়ে দিয়ে ওই কম সক্রিয় মৌলের জায়গায় অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক বসে যাওয়াটাই হলো প্রতিস্থাপন বিক্রিয়া। মানে সহজ কথা হলো, গরিবকে সরাই দিবে, গরিবকে সরাই বড় লোক আসি বসবে, আর এই বসার বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে ওই জায়গায় বসিয়ে যে বিক্রিয়া সম্পূর্ণ হয় সেটাকে আমরা বলে থাকি কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি কথাটা ক্লিয়ার। এবার দেখো আমরা একটা বিক্রিয়া দেখাচ্ছি, এখানে সংজ্ঞাটা আগে দেখো কি বলছে। কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া বলে। সংজ্ঞাটা তোমাদেরকে লেখার জন্য সুযোগ দিলাম। তো একটু আগে দেখো আমি কি বললাম, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। দেখো ধাতু সক্রিয় সিরিজটা তুমি যদি দেখো, ধাতু সক্রিয় সিরিজটা তুমি যদি দেখো, জিঙ্ক কই আর হাইড্রোজেন কই? দেখো জিঙ্ক কই, হাইড্রোজেন কই? তাহলে জিঙ্ক কি উপরে হাইড্রোজেন থেকে, তাহলে জিঙ্ক হলো হাইড্রোজেনের তুলনায় বড় লোক। আবার দেখো হাইড্রোজেন এবং কপার, হাইড্রোজেন আবার কপারের উপরে আছে, তাহলে আবার ওই হাইড্রোজেনটা হলো কপার থেকে বড় লোক। যেমন এলাকার মধ্যে কি হলো, যে এলাকার মধ্যে এমপি আসলো, ওই একই এলাকায় কল্পনা করো, একই এলাকায় তিনজন লোক চলে আসছে, এমপিও আছে, চেয়ারম্যানও আছে, মেম্বারও আছে, কাকতালি ভাবে এক এলাকার তিনজনই নেতা এবং পদ পাওয়া। এখন এমপি কি চেয়ারম্যান থেকে বেশি বড় লোক, আবার চেয়ারম্যান কি মেম্বার থেকে বেশি বড় লোক। তো এখানের মধ্যে মনে করো জিঙ্কটা হলো এমপি, হাইড্রোজেনটা হলো চেয়ারম্যান, কপারটা হলো কি মেম্বার। তো এখন জিঙ্ক কার তুলনায় বড় লোক? হাইড্রোজেনের তুলনায় বড় লোক। আবার ওই হাইড্রোজেনটা কপারের তুলনায় ধনী লোক বা বড় লোক মানুষ। তো জিঙ্ক হাইড্রোজেনকে সরাতে পারবে, আবার হাইড্রোজেন কাকে সরাতে পারবে? কপারকে সরাই বসতে পারবে, কারণ যত উপরে হবে সে তত অধিক সক্রিয় হবে। তো এখানের মধ্যে আমার দুইটা বিক্রিয়া আছে, যেমন জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, এই হাইড্রোজেনের থেকে জিঙ্ক বড় লোক, তো জিঙ্ক হাইড্রোজেনকে সরাই হাইড্রোজেনের জায়গায় বসতে পারবে। আবার কপার হাইড্রোজেনের তুলনায় কি? কপার হাইড্রোজেনের তুলনায় বড় লোক। এখন কপার হাইড্রোজেনের তুলনায় বড় লোক হলে, আচ্ছা কপারকে হাইড্রোজেনের তুলনায় বড় লোক, একটু দেখো তো, একটু দেখো তো, কপার হাইড্রোজেনের তুলনায় বড় লোক কি হবে? না, কপার তাহলে হাইড্রোজেনের তুলনায় বড় লোক যদি না হয় তাহলে এই বিক্রিয়াটা হবে না। এটা একটা ভুল রিঅ্যাকশন লেখা আছে, তোমরা এটা ভুল রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে প্রথমটা হবে যে
জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, বাট এখানের মধ্যে এই বিক্রিয়াটা হবে না, কারণ আমরা ধাতু সক্রিয় সিরিজটা দেখতেছি যে হাইড্রোজেন হলো উপরে, কপার হলো কই নিচে, তাহলে দ্বিতীয় রিঅ্যাকশনটা হবে না, একমাত্র প্রথম রিঅ্যাকশনটা হবে। তাহলে সংজ্ঞার সাথে এবার মিলাই দেখি, কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক, অধিক সক্রিয় জিঙ্ক অধিক সক্রিয় কার থেকে, হাইড্রোজেন থেকে। এই কারণে জিঙ্ক হাইড্রোজেনকে অপসারণ করে জিঙ্ক হাইড্রোজেনের জায়গায় বসে যাবে, বসে যে বিক্রিয়া ঘটাবে সেটাকে বলা হয় কি প্রতিস্থাপন বিক্রিয়া। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি আমাদেরকে বুঝান এখানের মধ্যে আসলে কি ইলেকট্রনের স্থানান্তর ঘটছে? দেখো তো একটু বিক্রিয়াটা আমি একটু লিখি এখানে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড। তো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন ঘটায় উৎপন্ন করবে জিঙ্ক সালফেট প্লাস কি প্লাস হাইড্রোজেন। এখন আসি দেখো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে বলতো জিঙ্কের জারণ সংখ্যা কত, 0। এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত, +2। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, 0। জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, তাহলে এটা কি হলো, জারণ। আর এখানে জারণ সংখ্যা কি পাইলো, হ্রাস পাইলো, তাহলে এটা কি ঘটলো, বিজারণ। একটা গুরুত্বপূর্ণ কথা আমি একবার লিখছিলাম, দেখো আবার দেখাচ্ছি, এটা জারণ সংখ্যা পরিবর্তন হলে আমরা বুঝে নিব জারণ বিজারণ ঘটেছে। মনে আছে কি ঘটলো, জারণ সংখ্যার পরিবর্তন হলো 0 2 1 0, জারণ সংখ্যার পরিবর্তন হলো না। তো জারণ সংখ্যার পরিবর্তন হওয়ার কারণে এখানে কি ঘটেছে, জারণ বিজারণ ঘটেছে, মানে ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে। আরেকটা বিক্রিয়া উদাহরণ বলি, জিঙ্ক, একটা আমি যেটা লিখছিলাম, জিঙ্ক প্লাস কপার সালফেট রিঅ্যাকশন করে উৎপাদন করবে কি, রিঅ্যাকশন করে উৎপাদন করবে জিঙ্ক সালফেট প্লাস কি, জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে কি জিঙ্কের জারণ সংখ্যা কত, 0, জিঙ্কের জারণ সংখ্যা কত, 0। এখানে কত, +2। আবার এখানে কপার জারণ সংখ্যা কত, সরি +2, কপার জারণ সংখ্যা কত, +2। এখানে কপার জারণ সংখ্যা কত, 0। তাহলে দেখো ইলেকট্রন স্থানান্তর করছে, ঘটলো জারণ। এখানে ইলেকট্রন স্থানান্তর করছে, ঘটছে, তাহলে বিজারণ। কিভাবে, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেল, জারণ, এখানে জারণ সংখ্যা হ্রাস পেল, বিজারণ। আশা করি আমার কথাগুলো ক্লিয়ার, আশা করি আমার কথাটা কি হলো, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি দেখো, আমরা তাহলে এই বিক্রিয়াটা আমি আবার বলি, এই বিক্রিয়াটা লেখার দরকার নাই, হ্যাঁ, প্রথম বিক্রিয়াটা সঠিক, এরপর এই বিক্রিয়াটা তোমার নোট খাতায় তুলে রাখতে পারো, জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে উৎপাদন করলো জিঙ্ক সালফেট প্লাস কি কপার। আশা করি কথাটা ক্লিয়ার। এখন আমরা শিখবো, তাহলে প্রতিস্থাপন তো বুঝলাম, প্রতিস্থাপন মানে কি, অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক কম সক্রিয় মৌল বা যৌগমূলক প্রতিস্থাপন করে বা অপসারণ করে যদি ওই জায়গাটার মধ্যে বসে, তখন সেটাকে আমরা বলে থাকি কি প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা শিখবো দহন বিক্রিয়া নিয়ে। দহন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং মানে এখানে 4টা বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, দহন বিক্রিয়াটাও তোমাকে মাথায় রাখতে হবে। এবার দহন বিক্রিয়াটা আমি তোমাকে একবার খুব শর্টকাট বলি, অক্সিজেন উপস্থিতিতে যে বিক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা দহন বিক্রিয়া বলতে পারি। কি, কার উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়া সম্পন্ন করা হয় তাকে আমরা দহন বিক্রিয়া বলতে পারি। দেখো এই কথা সারা জীবন মনে রাখবা, অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। কি জ্বালাতে সাহায্য করে, অক্সিজেন। যেমন একটা উদাহরণ হলো, মনে করো এখানের মধ্যে একটার মধ্যে মোমবাতি আগুন জ্বালালাম, তো আগুন জ্বালানোর পরে আমি কি করছি, এটার উপর দিয়ে একটা কাঁচের গ্লাস দিলাম। তুমি বাসায় কি পরীক্ষা করতে পারো, বা আমি ভাই আমার কথাটা শোনার পরে তুমি বাসায় পরীক্ষাটা করতে পারো। কিরকম, একটা মোমবাতির মধ্যে আগুন জ্বালানোর পরে তুমি এটার উপর দিয়ে একটা কাঁচের গ্লাস দিয়ে দাও, দেখবা কিছুক্ষণ পরে ওই মোমবাতিটা নিভে গেছে। প্রশ্ন হলো কেন নিভে গেল, যতক্ষণ পর্যন্ত ওই গ্লাসের ভিতরে অক্সিজেন ছিল ততক্ষণ পর্যন্ত এই মোমবাতি জ্বলছে, যেই মোমেন্টে অক্সিজেন শেষ হয়ে গেছে সাথে সাথে আগুন নিভে গেল। তাহলে আমরা এখান থেকে বুঝলাম অক্সিজেনের উপস্থিতিতে কি হয়, অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। আমার কথা কি বোঝা গেল? ওকে। এবার সংজ্ঞার মধ্যে বলতেছে কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেন উপস্থিতি পুড়িয়ে তার উপাদানের মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। কি বলছে, বুঝো না কিছু নাকি? যেমন ধরো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাকশন করে উৎপাদন করলো কি ধাতুর অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই কথাটাই বললো যে কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেন উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদানের মৌলের অক্সাইডে রূপান্তর। এই যে দেখো ম্যাগনেসিয়ামকে অক্সিজেন উপস্থিতিতে কি করলাম, ফোড়ানোর ফলে উৎপন্ন হলো কি ওই উপাদানের অক্সাইড, যাকে ফোড়াইলাম তার অক্সাইড, যাকে ফোড়াইলাম ওইখানের উপাদানের বা মৌলের অক্সাইডকে বলা হয় কি
দহন বিক্রিয়া। এই কথাটা এখানে বলা আছে, কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের, এই যে কোন একটা মৌল, তো ফার্স্ট হলো ভাই যৌগ দিয়ে একটা বিক্রিয়া বুঝান, যেমন একটা বিক্রিয়া বুঝালাম মিথেন, এটা একটা যৌগ। মিথেনকে আমি আবার বলি, আমি বিক্রিয়া কিন্তু সমতাটা বুঝাচ্ছি না, যদি তোমার যদি মন চায় ভাই বিক্রিয়াটা সমতা করে দেন, যেমন এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সিজেন দুইটা আছে, এখানে 2 বসালাম, ম্যাগনেসিয়াম এখানে দুইটা আছে, 2 বসাই দিলাম, জাস্ট মানে তোমাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বুঝিয়ে দিলাম। তো মিথেন এটা একটা যৌগ, এটাকে আমি যদি অক্সিজেন উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, তাহলে আমার উৎপাদন হবে কি, কার্বন ডাই অক্সাইড প্লাস কি পানি প্লাস কি তাপ, সব জায়গায় তাপ উৎপন্ন হবে। একটা কথা মাথায় রাখবা যে দহন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সাথে একটা কি উৎপন্ন হয়ে যাবে, তাপ উৎপন্ন হবে। এবার দেখো সংজ্ঞার মধ্যে কি বলতেছে, আমি দুইটা সংজ্ঞারই সব কথা বলতেছি, যে কোন মৌল বা যৌগকে, এই যে ম্যাগনেসিয়াম একটা কি, এটা একটা মৌল, এটা একটা কি মৌল, আর এটা একটা কি, একটা যৌগ। তাহলে কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, এই যে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মোলের অক্সাইডে, এই যে এখানে কার্বন তার উপাদান, এই যে এখানে ম্যাগনেসিয়াম কিসে হয়, অক্সাইডে রূপান্তরিত, তার উপাদান মোলের অক্সাইডে পরিণত হয়। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নামের শেষে অক্ষরটা শুনো তো, ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তার উপাদানের মৌল, এই যে তার উপাদানের মৌলের অক্সাইডে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। আরেকটা কথা অলওয়েজ মাথায় রাখতে হবে, আমি বলছিলাম দহন বিক্রিয়া তাপ উৎপত্তি বিক্রিয়া, এখানে তাপ উৎপন্ন হয়, নরমাল হিসাব ভাই, কোনো কিছু পড়ালে তো তাপ উৎপন্ন হবে। আমি আবার বলি, আমি কিন্তু মনের পড়ানো, মন পড়ানোর কথা বলি না, রিলেশন ব্রেক হয়ে গেলে তো মন পুড়ে একবার কয়লা হয়ে যায়, চান খান হয়ে যায়, একবার অবস্থা খারাপ, পড়াশোনা করে না, হাঁটতে ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, কিছুই ভাল লাগে না, ওই মন পড়ানোর কথা বলি না। এটা হলো বাতাসের অক্সিজেন উপস্থিতিতে কি অন্য ফোড়ানো, ওটা মন ফোড়ানো না। আশা করি কথাটা ক্লিয়ার। তো আমরা বুঝলাম তাহলে দহন বিক্রিয়া হওয়ার জন্য কি লাগবে, মাস্ট বি অক্সিজেন লাগবে। সহজ কথা, অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়া সম্পূর্ণ হবে, বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়া সম্পূর্ণ হবে, সেটাই দহন বিক্রিয়া হয়ে যাবে। এই কথাটা আমার এখানে বলা আছে, এই কথাটা এখানে বলা আছে। এবার আসি, দেখো ভাই আমি একটা বিক্রিয়া দিব, এই বিক্রিয়াটা এত জোস বিক্রিয়া বলার বাহিরে, মাঝে মধ্যে পরীক্ষা প্রশ্নে আসে, ধরো এই বিক্রিয়াটা প্রশ্নে আসলো, কথা বুঝবা, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাকশন ঘটে উৎপাদন করবে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি সমতা একবার সমতা করে দিলাম যেন তোমাদের মনে কোনো প্রশ্ন আসতে না পারে। এখন এই বিক্রিয়াটা দিয়ে আমি বললাম যে এই বিক্রিয়াটার মধ্যে কয় ধরনের বিক্রিয়া আছে, মানে এখানে কয়টা বিক্রিয়া করতে পারে। প্রথম কথা, আজকে আলোচনার প্রথম দিকে আমি যেটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া কি ছিল, 2 বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করাকে সংযোজন বিক্রিয়া বলে। দেখো তো এই 2 জন মিলে কয়জন হলো, 1 জন। তাহলে আমি প্রথমত বলতে পারবো হ্যাঁ এখানে কোন বিক্রিয়া ঘটেছে বলো তো আমাকে একটু সুন্দর করে, এখানে সংযোজন বিক্রিয়া ঘটেছে। কোন বিক্রিয়া ঘটেছে বলো বলো, সংযোজন বিক্রিয়া। কারণ সংযোজন বিক্রিয়া মানে হলো 2টা পদার্থ মিলে একটা পদার্থ হবে। ক্লিয়ার? ওকে, এবার 2 নম্বরে আসি। আচ্ছা, সংযোজন বিক্রিয়ার মধ্যে আমরা একটা জিনিস জানি যে যদি ওই 2 জন মৌলিক পদার্থ হয় তখন আমরা আবার তাকে সংশ্লেষণ বলতে পারবো। তাহলে দেখি তো মৌলিক পদার্থ কিনা। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামকে বাংলা ম্যাগনেসিয়াম ছাড়া কিছুই পাবো না। অক্সিজেন, অক্সিজেনকে বাংলা অক্সিজেন ছাড়া কিছুই পাবো না। তার মানে যে 2 জন বিক্রিয়া করে একজন উৎপন্ন করলো, ওই 2 জন হলো মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থ হলে তাকে আমরা সংশ্লেষণ বলতে পারি। তাহলে আমরা বলতে পারি এটা একটা কি বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া। আশা করি ক্লিয়ার। এবার 3 নম্বরটা একটু দেখি আর কি হতে পারে। আচ্ছা, 4টার মধ্যে 2টা বললাম, বিয়োজন মানে হলো একজনকে ভাঙে 2 জন হওয়া, যেহেতু এখানে ভাঙে না গড়ে, তাহলে বিয়োজন হবে না। এবার সে দহন হবে কিনা। দহন মানে হলো বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়া সম্পন্ন হবে। আচ্ছা দেখি তো অক্সিজেন আছে কিনা। ও আচ্ছা, অক্সিজেন তো আছে, এই যে অক্সিজেন আছে আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে একটা আমরা দহন বিক্রিয়াও বলতে পারি। তাহলে আমরা বুঝলাম এই যে আমাকে ফার্স্ট যদি এরকম বিক্রিয়া দিয়ে বলে এখানে কয় ধরনের বিক্রিয়া সম্পূর্ণ হলো, তখন তুমি দেখবা। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে বললে এই মাথা রাখবে 3টে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 3টা না হলেও 2টা হওয়ার সম্ভাবনা থাকে। তারপরও আমি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা এমন ভাবে করে দিলাম, তোমরা গাইড খুললে কিন্তু এরকম মানে বোর্ড কোশ্চেন অনেক অনেক পাবা, যে এরকম একটা বিক্রিয়া দিয়ে বলবে
এই বিক্রিয়াটার মধ্যে কয় ধরনের বিক্রিয়া সম্পূর্ণ হলো ব্যাখ্যা করো। তো আমরা এখানে দেখলাম আমি যে বিক্রিয়ার টপিকটা নিয়ে আলোচনা করলাম এখানের মধ্যে 3 ধরনের বিক্রিয়া সম্পূর্ণ হলো। ম্যাগনেসিয়াম প্লাস অক্সাইড, অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড, সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, দহন বিক্রিয়া। আশা করি ভাই কথাগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত যে বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করলাম সবগুলা বিক্রিয়ার মধ্যে আসলে জারণ এবং বিজারণ দুইটাই ঘটছে একসাথে, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর হলো। এখন আমরা শিখব নন রেডক্স। আমরা শুরুতেই মনে আছে কিনা আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম যে ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের হতে পারে, একটা নাম ছিল রেডক্স, একটা নাম ছিল নন রেডক্স। রেডক্স মানে ছিল ইলেকট্রন স্থানান্তর, মানে ইলেকট্রনের আদান প্রদান, আর নন রেডক্স ছিল যেখানে ইলেকট্রনের আদান প্রদান হবে না। তো আমরা আজকের আলোচনা শুরুর পয়েন্টে আমি তোমাদের সাথে এই কথাটা বলছিলাম যে আজকে আমরা দুই ধরনের বিক্রিয়া দেখব। এক ধরনের বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন স্থানান্তর ঘটবে, আরেক ধরনের বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন স্থানান্তর ঘটবে না। তো যেটার মধ্যে ইলেকট্রন স্থানান্তর ঘটবে সেটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি, আর যার মধ্যে ইলেকট্রন স্থানান্তর ঘটবে না সেটাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলে থাকি। আর এখনকার আমাদের আলোচনার বিষয় হবে ইলেকট্রন স্থানান্তর হবে না কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটবে ওইগুলো নিয়ে। তো এই ধরনের আমাদের বইয়ের মধ্যে মানে তোমাদের এসএসসি বইয়ের মধ্যে দুই ধরনের শুধু বিক্রিয়ার কথা বলা আছে, একটা নাম হলো প্রশমন বিক্রিয়া আর একটা নাম হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। তবে জগতে কিন্তু নন রেডক্স বিক্রিয়ার পরিমাণটাই বেশি। তোমাদের বইতে দুই ধরনের আলোচনা আছে, আমরা তাহলে দুই ধরনটা নিয়ে আলোচনা করব। এবার আসি দেখো আমরা আলোচনা শুরু করি। কি বলা আছে এখানের মধ্যে? বলা আছে নন রেডক্স বিক্রিয়া। এখানে আমরা জানি যে এমন অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেখানের মধ্যে আসলে ইলেকট্রনের কি ঘটে না, স্থানান্তর ঘটে না। আর এই ধরনের, এটা র লিখে দিবা, হ্যাঁ, এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? নন রেডক্স বিক্রিয়া বলে। তাহলে আমরা বুঝলাম যে সকল বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না তাকে আমরা বলে থাকি নন রেডক্স বিক্রিয়া। এই নন রেডক্স বিক্রিয়া আমরা এখন আলোচনা করব দুই ধরনের নিয়ে, মানে দুই ধরনের বিক্রিয়ার মধ্যে নন রেডক্স হয় না। তোমাদের বইয়ের মধ্যে এই দুইটা আলোচনা আছে, আমরা এই দুইটা নিয়ে করব। একটা নাম হলো প্রশমন বিক্রিয়া, আরেকটা নাম হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। একটা নাম হলো প্রশমন বিক্রিয়া, আরেকটা নাম হলো কি বিক্রিয়া? অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে চলো শুরু করি। তাহলে লেখা আছে দুই ধরনের বিক্রিয়ার মধ্যে কি ঘটনা, জারণ সংখ্যার মানে পরিবর্তন ঘটনা, সেটা হলো প্রশমন, একটা নাম হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বিক্রিয়া দেখো আমাদের কিন্তু খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো মুখস্থ রাখতে হবে। প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। আচ্ছা, প্রশমন বিক্রিয়া কি জিনিস এটা আমি বোঝার আগে তোমাকে এই জিনিসটা আমি তোমাকে সাজেস্ট করব যে এই এখন আমি একটা বিক্রিয়ার কথা বলবো, বিক্রিয়া তোমরা সবাই ডিরেক্টলি মুখস্থ রাখবা। অ্যাসিড প্লাস ক্ষার রিঅ্যাকশন ঘটাই, উৎপাদন করবে লবণ প্লাস পানি। এই বিক্রিয়া তুমি মুখস্থ রাখো, এটাকে মূলত প্রশমন বিক্রিয়া বলে থাকে। অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? লবণ প্লাস পানি। এটাকে বলে কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। আমার কথা কি বোঝা গেল? আমরা স্টেপ বাই স্টেপ সব ভেঙে ভেঙে বুঝাবো তোমাকে, তবে তুমি এই কথাটা মুখস্থ রাখো যে অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ প্লাস পানি, অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ প্লাস পানি। ভাই আপনি একটা রিঅ্যাকশনের একটা উদাহরণ বলেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন ঘটায়, উৎপন্ন করে কি? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। সোডিয়াম ক্লোরাইড মানে আমাদের খাওয়ার লবণ, ঠিক আছে? এটা একটা কি বিক্রিয়া? অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া। এটা একটা অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, রিঅ্যাকশন ঘটায় উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, H2 একটা কি? পানি। এবার আসি আমরা শিখব যে আসলে এখানে কি তোমার ইলেকট্রন স্থানান্তর ঘটে নাই? তোমাদের সাথে আমি আজকের লেকচারের শুরুর দিকে একটা কথা আমি লিখে দিছিলাম, জারণ সংখ্যা পরিবর্তন হলে আমরা বুঝে নিব জারণ বিজারণ। তাহলে উল্টা করে বলা যায় না, জারণ সংখ্যা পরিবর্তন না হলে আমরা বুঝে নিব জারণ বিজারণ ঘটে নাই। বা আমার কথা কি বোঝা গেল? মানে জারণ সংখ্যা পরিবর্তন হলে আমি বলে দিলাম জারণ বিজারণ হবে, তাহলে জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই বা যদি জারণ সংখ্যা চেঞ্জ না হয় তাহলে এখানে জারণ বিজারণ হবে না। কথা কি বোঝা গেল? তাহলে ওকে, এবার আসি আমরা কথাটায় আসি। এবার আসি আমরা এটা তো লেখলা সবাই, অ্যাসিড প্লাস ক্ষার সমান লবণ প্লাস পানি, এটা আমরা মুছে ফেলি। তো আমরা এখন এই বিক্রিয়াটা আমি যে বিক্রিয়াটা মানে মুছে ফেললাম এর আগে একটু তোমাদের সাথে অ্যাকুয়াস আর একটা হলো লিকুইড, এই দুটো নিয়ে একটু আলোচনা করবে। অ্যাকুয়াস কি জিনিস আর লিকুইড কি জিনিস? অ্যাকুয়াস মানে হলো জলীয় দ্রবণ। অ্যাকুয়াস মানে কি? জলীয় দ্রবণ।
আর লিকুইড মানে তরল পদার্থ। যেমন গ্লুকোজ, আমরা তো বাসায় গ্লুকোজ খেলাম, গ্লুকোজ খাই না? খাই। তুমি যদি গ্লুকোজকে পানির মধ্যে দাও, গ্লুকোজকে তুমি পানির মধ্যে দিলা, তখন এটা হলো গ্লুকোজের জলীয় দ্রবণ। আর তুমি যদি গ্লুকোজকে ধরো তাপ দিলা, তাপ দিলে গ্লুকোজটা পানিতে রূপান্তরিত হয়ে গেল, তখন এটা হলো গ্লুকোজের তরল পদার্থ। মানে সহজ করে আমি তোমাকে বুঝাই, অ্যাকুয়াস মানে হলো এটার মধ্যে অন্য কেউ আসলে সেটা দ্রবীভূত হবে। আর লিকুইড হলো সে নিজেই লিকুইড, সে নিজে একটা পদার্থ। এখন তোমরা একটু এখানে সারা দিয়ে মনে রাখবা, অ্যাকুয়াসের মধ্যে আয়ন অবস্থা থাকে। কি অবস্থা থাকে? আয়ন। কি অবস্থা থাকবে ওরা? আয়ন অবস্থায় থাকবে। ওরা কখনো দ্রবীভূত হবে না, আয়ন অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? আয়ন অবস্থায় থাকবে। তাহলে অ্যাকুয়াস আর লিকুইডের পার্থক্যটা বুঝলা? অ্যাকুয়াস মানে, আবার বলি, তরল পদার্থের মধ্যে অন্য কাউকে তুমি রাখছো, তরল পদার্থের মধ্যে অন্য কাউকে রাখছো, তখন আমি বলি ওই পদার্থের জলীয় দ্রবণ। যেমন পানির মধ্যে তুমি গ্লুকোজকে রাখছো, বলতেছি গ্লুকোজের জলীয় দ্রবণ। তো জলীয় দ্রবণের মধ্যে ওই যৌগের যে পদার্থগুলো থাকবে বা পরমাণুগুলো থাকবে, তারা আয়ন আয়ন আকারে থাকে, মানে ওটা ভ্যানিশ হয় না বা মিশে যায় না, তারা আয়ন আয়ন আকারে থাকে। আর লিকুইড তো তারা লিকুইড, ওটা নিজেই একটা পদার্থ। যেমন যে একটু আগে আমি যে কথা বললাম, যেমন তুমি গ্লুকোজ, গ্লুকোজকে তুমি পানির মধ্যে রাখছো, পানির মধ্যে মিশাইছো, সেটা হলো গ্লুকোজের জলীয় দ্রবণ। আর গ্লুকোজকে তুমি পানিতে দাও না, গ্লুকোজকে তুমি নিচ থেকে তাপ দিছো, তাপ দিয়ে তরল পদার্থ বানাই ফেলছো, তাহলে আমি বলবো এটা হলো লিকুইড গ্লুকোজ। লিকুইড গ্লুকোজ। আরেকটা ছিল কি? গ্লুকোজের জলীয় দ্রবণ। দুটোর মিনিংটা বুঝলা তো? অ্যাকুয়াস কি জিনিস, সলিড কি জিনিস? অ্যাকুয়াস মানে পানির মধ্যে আমি আরেকজনকে রাখতেছি, সেটাকে বলবো ওটার জলীয় দ্রবণ। আর লিকুইড হলো একজন মানুষ নিজেই পানিতে রূপান্তরিত হয়ে গেল, সেটাকে বলবো লিকুইড। আশা করি কথাটা ক্লিয়ার। এবার আসি, দেখো আমরা তাহলে লিকুইড, অ্যাকুয়াস এবং লিকুইড কথাটা বুঝলাম। এই যে আমার এখানে অনেক সময় এ কিউ লেখা থাকলে এটা দ্বারা বুঝবে অ্যাকুয়াস, আর এল থাকলে বুঝবে এখানে কি? লিকুইড। লিকুইড মানে সে এখানে নিজেই দ্রবীভূত অবস্থায় থাকবে, নিজেই একটা জিনিস। আর অ্যাকুয়াস মানে হলো পানির মধ্যে তুমি অন্য কাউকে রাখতেছো, তখন ওই অন্য কাউকে বলবো পানির জলীয় দ্রবণ, ওটার জলীয় দ্রবণ। এখন দেখো আমরা এখান থেকে একটা রিঅ্যাকশন লিখবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি অ্যাকুয়াস আর লিখলাম না, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা ভাই, অ্যাকুয়াস এবং লিকুইড তো বুঝলা। আমি আবার একটু বলি, অ্যাকুয়াস মানে হলো, মনে করো এটা আমি যে বাসায় আছি, মনে করো এটা হলো আমি আরেকজনের বাসায়, তো সেখানে আমি আসছি, ধরো এই বাসাটার মধ্যে আমি আসছি, তাহলে আমি এই বাসাটা কি? ভাড়াটিয়া, এটাকে ধরলাম, বললাম আমাকে এটা দিয়ে আমি বুঝালাম অ্যাকুয়াস, মানে আরেকজনের কাছ, আরেকজনের বাসার মধ্যে আমি আসলাম, আসি ওই বাসার মধ্যে আমি এখন থাকতেছি। আর লিকুইডটা হলো, মনে করো আমি নিজে একটা এরকম বাসা তৈরি করে ফেলছি। আমার কথা কি বোঝা গেল? তো গ্লুকোজের উদাহরণটা বললাম, গ্লুকোজটা কার মধ্যে? পানির মধ্যে দিলা, তো পানির মধ্যে দেওয়ার পর সেখানে মিশে গেল, তাহলে এটা কি মূলত গ্লুকোজটা পানি হয়েছে না? গ্লুকোজকে মিশাইছি কার মধ্যে? পানির মধ্যে, সেখানে সে গ্লুকোজের জলীয় দ্রবণ বলতেছি। যেমন আমি, ধরো আমাকে গ্লুকোজ কল্পনা করো, তা আমি এই বাসার মধ্যে থাকতেছি, থেকে আমি এই বাসাটা এমন ভাবে থাকতেছি, মনে করো আমি বাসার মালিক, বাট আমি কি আসলে প্রকৃতপক্ষে বাসার মালিক না? তাহলে আমি হলাম গ্লুকোজ, আমি আরেকজনের বাসায় আসলাম, এসে আমি থাকতেছি, এখন ধরো এখানে আমি মালিক যা যা করে আমি সেম সেম ভাবেই থাকতেছি। আরেকটা হলো আমি নিজেই বাসা তৈরি করে ফেলছি, নিজেই বাড়ির মালিক, এবং সেখানে আমি নিজেই নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেছি, সেটাকে বলতেছি লিকুইড। লিকুইড আর অ্যাকুয়াস পার্থক্য তো বুঝলাম? ওকে। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে উৎপাদন করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখন ধরো কোন একটা স্টুডেন্ট, সে জানেই না এটা কি বিক্রিয়া, ধরো সে বই ধরেই না, বাট সে জারণ সংখ্যা বের করতে এক্সপার্ট, সেটা খুব ভালো করে পারে, কিন্তু সে এটা জানে না অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে প্রশমন বিক্রিয়া, আর প্রশমন বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া মানে কি? যেখানে ইলেকট্রন স্থানান্তর ঘটবে না। ইলেকট্রন স্থানান্তর ঘটবে না আমরা কিভাবে বুঝবো? জারণ সংখ্যার মানের যদি পরিবর্তন না হয়, যেমন এই পাশে যদি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, এই পাশেও যদি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন ঘটে না। এই পাশে যদি ক্লোরিনের জারণ সংখ্যা -1 হয়, এই পাশে যদি ক্লোরিনের জারণ সংখ্যা -1 হয়, তাহলে এখানেও জারণ সংখ্যার পরিবর্তন ঘটে না। এখানে যদি সোডিয়ামের জারণ সংখ্যা +1 হয়, এই পাশে যদি সোডিয়ামের জারণ সংখ্যা +1 হয়, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন হয় না। আর এটাকে আমরা তখন বলবো কি? এটা একটা নন রেডক্স বিক্রিয়া। দেখো দেখি আমরা হয় কিনা। যেমন হাইড্রোজেন এখানে জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, সোডিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেন জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। আমরা এগুলো মুখস্থ জানি। এখন দেখো এখানে সোডিয়াম জারণ সংখ্যা কত হয়? +1, হ্যাঁ,
সুন্দর করে লিখি +1। ক্লোরিন জারণ সংখ্যা কত -1, হাইড্রোজেন জারণ সংখ্যা কত +1, অক্সিজেন জারণ সংখ্যা কত -2। দেখো তো হাইড্রোজেনের জারণ সংখ্যা 1, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা 1, ক্লোরিন জারণ সংখ্যা -1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, সোডিয়ামের জারণ সংখ্যা +1, সোডিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। একটার কি জারণ সংখ্যা পরিবর্তন ঘটেছে না ঘটে নাই? তো তাহলে এটা একটা নন রেডক্স বিক্রিয়া। আমার কথা কি বোঝা গেল? তো তুমি এভাবে বের করে বলতে পারো, অথবা তুমি ডিরেক্টলি মুখস্থ রাখতে পারো যে অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে, আর এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, আর প্রশমন বিক্রিয়া হলো একটা নন রেডক্স বিক্রিয়া। এবার এখান থেকে একটু কথা শুনো, একটু কথা শুনবা। এই যে আমার এখানে লেখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস। আমি তোমাদেরকে আজকে বলছিলাম, একটু আগে বলছিলাম, অ্যাকুয়াসের মধ্যে যারা থাকে, যারা অ্যাকুয়াস থাকে, আসলে তারা আয়ন আকারে থাকে। কি আকারে থাকে? আয়ন আকারে থাকে। যেমন আমি একটু বুঝি বিষয়টা বলি, এরা কি অ্যাকুয়াস, তাহলে আয়ন আকারে থাকবে মানে কি? অ্যাকুয়াসের মধ্যে আয়ন আকারে ডিরেক্টলি মুখস্থ, H প্লাস ক্লোরিন মাইনাস প্লাস সোডিয়াম প্লাস এরপরে কি OS মাইনাস। এখন বুঝো, এরা আয়নিত অবস্থায় আছে, থাকার পরে একটা কথা বলছিলাম, লিকুইড মানে কি? সেখানে সে দ্রবীভূত হয়ে যাবে, সে সম্পূর্ণ কি হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে, এখানে সে আয়ন আকারে থাকবে না। এখন এখানের এই যে হাইড্রোজেন, এই S প্লাস আর এখানের OS মাইনাসটা, এই জায়গাটার OS মাইনাসটা রিঅ্যাকশন ঘটায় উৎপাদন করে ফেলবে লিকুইড, মানে পানি উৎপাদন করে ফেলবে, মানে এটা দ্রবীভূত হয়ে যাবে। বাট বাকি যে সোডিয়াম আর ক্লোরিন আছে, এই সোডিয়াম ক্লোরিন এরা দ্রবীভূত হতে পারে না, ওরা ওই আয়নিত অবস্থায় থেকে যাবে। আর আমি বলছিলাম আয়নিত অবস্থায় থাকলে সেটা কি হয়ে যায়? অ্যাকুয়াস। তাহলে এই যে সোডিয়াম, যে আমরা ক্লোরাইডটা এখানে লিখি, মূলত সোডিয়াম ক্লোরাইড যে লেখাটা অ্যাকুয়াস মানে হলো এটা মূলত আসলে এইভাবে থাকে, সোডিয়াম প্লাস ক্লোরাইড আয়ন। আর S আর OS তার রিঅ্যাকশন ঘটায় সম্পূর্ণ H2O উৎপাদন করবে, এটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। তাহলে দেখো তো আমার শীটের মধ্যে, দেখো তো এখানে কি লেখা আছে, এই হাইড্রোক্লোরিক পাশে AQ অ্যাকুয়াস, সোডিয়াম হাইড্রোক্সাইড পাশে অ্যাকুয়াস, সোডিয়াম ক্লোরাইড AC বড় হাতের হবে। হ্যাঁ, আমি তো লিখি দিই এখানে নিচে আবার NaCl। সোডিয়াম ক্লোরাইড এটা কি হবে? বড় হাতের হইলো, লিখলাম। এরা অ্যাকুয়াস মানে এখানে আয়নিত অবস্থা থাকবে, বাট H2O কি আছে? লিকুইড আছে না, এখানে তারা দ্রবীভূত হয়ে গেলে এটা কোনটা বড় হাতের হবে? হ্যাঁ, আমরা জানি H2O। আশা করি আমার কথাটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে আসলে প্রকৃতপক্ষে প্রশমন বিক্রিয়া বলতে মূলত পানি উৎপাদন করা বিক্রিয়াকে বলে থাকি। কি উৎপাদন করা? পানি উৎপাদন করা বিক্রিয়াকে আমরা বুঝে থাকি। তার মানে আমরা বুঝলাম প্রশমন বিক্রিয়াকে কেন আমরা নন রেডক্স বিক্রিয়া বলি, কারণ এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, মানে কেউ ইলেকট্রন দেয়ও নাই, কেউ ইলেকট্রন নেয়ও নাই, জাস্ট ওরা কি করলো, একসাথে জাস্ট পানির মধ্যে এসে এক জায়গার সাথে একটু রিঅ্যাকশন ঘটায় ফেলছে এখানে, তবে ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটে নাই। এটা আমি তোমাদেরকে দেখালাম, এখানে কিভাবে হলো বুঝালাম। তা আমরা এখান থেকে এই কথাটা ডিরেক্টলি মুখস্থ রাখবো, প্রশমন বিক্রিয়া বলতে মূলত পানি উৎপাদন করার বিক্রিয়াকে বুঝেই থাকি। আর একটা কথা বলছিলাম কি, অ্যাকুয়াসের মধ্যে আয়ন আকারে থাকবে। কি আকারে থাকবে? আয়ন আকারে থাকবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি আমি তোমাদের সাথে, যে প্রশমন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে তাপ উৎপন্ন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশমন বিক্রিয়া একটা কি বিক্রিয়া? আমার লেখা আছে এখানে, প্রশমন বিক্রিয়া তাপ উৎপন্ন বিক্রিয়া, একটা তাপ উৎপাদী বিক্রিয়া। গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তোমাদের সাথে এখানে আলোচনা করতেছি। কিন্তু আরেকটা হলো, প্রশমন বিক্রিয়া হতে গেলে মাস্ট বি এখানে 1 মোল পানি উৎপন্ন হতে হবে। কয় মোল পানি উৎপন্ন হতে হবে? 1 মোল পানি উৎপন্ন হতে হবে। প্রশমন বিক্রিয়া হতে গেলে এখানে 1 মোল পানি উৎপন্ন হতে হবে। 1 মোলের বেশি পানি উৎপন্ন হওয়া যাবে না। এই কথাগুলো আমার শীটের মধ্যে বলা আছে। এবার একটু একটু করে পড়ি। প্রশমন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপন্ন হয়, অর্থাৎ প্রশমন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষার উভয় যদি তীব্র হয়, তাহলে এই তাপের মানটা, যে তাপ উৎপন্ন হবে, সেই তাপের মানটা হবে -57.34 কিলো জুল। আমরা জানি ডেল এস সমান নেগেটিভ হলে তাপ উৎপাদী, আর ডেল এস সমান প্লাস হলে তাপ হারি। আশা করি এই কথাটা ক্লিয়ার। ওকে, এবার এখানে আমি লিখলাম একটু আগে, যে একটু আগে আমি তোমাদের কাছে, দেখো ভাই, একটু আগে আমি তোমাদের সাথে যে এগুলা খুব আলোচনা করছিলাম, S প্লাস Cl মাইনাস, সোডিয়াম প্লাস OS মাইনাস, যে বলে কথা বলছিলাম, এখানে আমি একটু লেখা আছে, দেখো, সরি S প্লাস Cl মাইনাস, সোডিয়াম প্লাস হাইড্রোক্সাইড, এই যে S প্লাস Cl মাইনাস, সোডিয়াম প্লাস OS, তাহলে এই OS এর সাথে এই হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে ফেলবে, আর বাকিরা কি হিসাবে থাকবে? আয়নিত অবস্থায় থাকবে। এখন একটা কথা শুনো, দর্শক আয়ন কাকে বলে? দর্শক আয়ন মানে বিক্রিয়ার আগে
আর বিক্রিয়ার পরে যদি তাদের জারণ সংখ্যার পরিবর্তন না হয় তখন তাদেরকে দর্শক আয়ন বলে থাকে। যেমন দেখো বিক্রিয়ার আগে সোডিয়াম প্লাসের জারণ সংখ্যা তো +1, ক্লোরাইড আয়নের জারণ সংখ্যা তো -1, বিক্রিয়ার পরেও সোডিয়াম প্লাসের জারণ সংখ্যা +1, ক্লোরাইড আয়নের জারণ সংখ্যা তো -1, তাহলে এদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, আর একে বলা হয় দর্শক আয়ন। তাহলে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে যদি কোনো আয়নের জারণ সংখ্যার পরিবর্তন না ঘটে তখন আমরা তাদেরকে কি বলে থাকি? দর্শক আয়ন বলে থাকি। তাহলে এখানে সোডিয়াম প্লাস ক্লোরাইড আয়ন তাদের আয়ন জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, এখানে আমরা তাদেরকে কি বলতে পারি? তাদেরকে আমরা দর্শক আয়ন বলতে পারি। তাদেরকে আমরা কি আয়ন বলতে পারি? তাদেরকে আমরা দর্শক আয়ন বলতে পারি। এরপর আমি তোমাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাই দিয়েছিলাম, দেখো এই যে এস এর সাথে ওএস বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। দেখো এখানের মধ্যে একটু বুঝো, এই এস এর সাথে ওএস বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, এটা লিকুইড মানে এটা দ্রবীভূত হয়ে গেছে, এটা তখন আর আয়ন আকারে থাকে না। দেখো আমি এখানে আয়ন আকারে আছে আর না আয়ন আকারে নাই। সুতরাং প্রশমন বিক্রিয়া বলতে আমরা মূলত এস প্লাস আয়ন আর এখানে একটা মাইনাস দিবা, ওএস মাইনাস আয়নের সহযোগে পানি উৎপন্ন করার বিক্রিয়াকে আমরা বুঝে থাকি। আশা করি আমি কথাগুলা তোমাদের সাথে শুরুতে আলোচনা করলাম, তারপর আবার একটু শীট থেকে দেখাবো। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা পরীক্ষা আসে, প্রশমন তাপ কাকে বলে? আমি বলছিলাম প্রশমন বিক্রিয়া হওয়ার শর্তই হলো 1 মোল পানি উৎপন্ন হতে হবে। কয় মোল পানি? 1 মোল পানি উৎপন্ন হতে হবে। 1 মোল পানি উৎপন্ন না হয় বেশি 2 মোল 3 মোল পানি উৎপন্ন হলে হবে না, এটাকে 1 মোল পানি উৎপন্ন হতে হবে। দেখো 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে। 1 মোল এখানে বলা আছে, দেখো 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে কি তাপ বলা হয়? প্রশমন তাপ বলা হয়ে থাকে। আর হিসাব করে দেখা গেল সেই 1 মোল পানি উৎপন্ন করতে গিয়ে আমার তাপ উৎপন্ন হয় 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়ে থাকে। আশা করি কথাটা ক্লিয়ার। ওকে, আজকের দিনে লাস্ট টপিকটা নিয়ে এখন আমি আলোচনা করব, সেটা হলো আমার অদক্ষেপণ বিক্রিয়া। অদক্ষেপণ মানে কি? যেটা তলানি আকারে জমা হয়ে থাকে। মনে করো দ্রবীভূত অবস্থায় আছে একই দ্রাবক, দ্রাবক তো আমরা চিনি যার মধ্যে দ্রবীভূত তাকে আমরা দ্রাবক বলি। একই দ্রাবকের মধ্যে দুইটা পদার্থকে আমি যোগ করলাম, রিঅ্যাকশন ঘটানোর জন্য দিলাম। রিঅ্যাকশন ঘটানোর পরে দেখা গেল একটা পদার্থ উৎপন্ন হয়ে সেটা নিচে তলানি আকারে জমা হয়ে গেল, আর ওই বিক্রিয়াকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। আমার কথা কি বোঝা গেল? যেমন ধরো একটা বিক্রিয়ার কথা আমি তোমাদের সাথে আলোচনা করি। আচ্ছা, অদক্ষেপণ তলানি বলতে ক্যালাস আকারে বসে গেছে, এটা কিভাবে বুঝবো? এই চিহ্ন দেখলে, এই চিহ্নটা দেখলে, এই চিহ্ন দেখলে বা এস লেখাটা দেখলে, এস মানে সলিড, হ্যাঁ সলিড বা এই চিহ্ন দেখলে আমরা বুঝবো এটা নিচে তলানি আকারে জমে গেছে। একটা উদাহরণ আমরা এখানে বলি, এই বিক্রিয়ার জন্য মূলত এস বা এটা দেখলে বুঝা, অন্য বিক্রিয়ার জন্য এমন না যে এস দেখলে তুমি বুঝবো যে এটা তলানি আকারে জমা হয়ে গেছে। এই বিক্রিয়াতে আমরা এই এস বা এই চিহ্নটা দেখলে আমরা কি বুঝবো? সেটা দ্রবীভূত মানে তলানি আকারে জমা হয়ে গেছে, মানে অদক্ষিপ্ত অবস্থায় আছে। যেমন একটা উদাহরণ বলতেছিলাম, এই যে যেমন সিলভার নাইট্রেট, নাকি? হ্যাঁ, সিলভার নাইট্রেট নিয়ে আলোচনা করি। সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড, যেমন ধর এখানে তারা রিঅ্যাকশন ঘটাবে, তো রিঅ্যাকশন ঘটানোর পর উৎপন্ন হবে কি? সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে? সোডিয়াম নাইট্রেট Na2NO3 সোডিয়াম নাইট্রেট। তো এখন এখানের মধ্যে ধরো একটু বুঝো, এটা ধরো এস এস লেখা আছে সাপোজ, বা এই চিহ্নটা থাকবে। এখন এই দুইজন এরা পানিতে মনে করো দ্রবীভূত অবস্থায় আছে। দ্রবীভূত অবস্থা থাকার পরে তারা যে নতুন করে উৎপাদ উৎপন্ন হলো, উৎপাদের মধ্যে মনে করে এই যে দেখো সিলভার ক্লোরাইডটা সে সলিড অথবা এই যে একটা তীর চিহ্ন থাকবে, এটা থাকলো মানে সে তলানি আকারে নিচে জমা হয়ে গেল। যখন সে নিচে তলানি আকারে জমা হয়ে যাবে তখন এটাকে কি বলে থাকবো? অদক্ষেপণ বিক্রিয়া বলে থাকবো। আশা করি আমার কথাটা ক্লিয়ার। এবার সংজ্ঞাটা একটু বলি কি বলা আছে। একই দ্রাবকে দুইটি যৌগ মিশ্রিত করলে, এই যে একই দ্রাবকে সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইডকে মিশ্রিত করলাম, করার পরে যে উৎপাদগুলো উৎপন্ন করে, এই যে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হলো, যে উৎপাদ উৎপন্ন করে তাদের মধ্যে কোনটি যদি ওই দ্রাবকে অদ্রবণীয় মানে সে দ্রবীভূত হয় নাই, এই যে দ্রবীভূত হচ্ছে না, সলিড আকারে কঠিন পদার্থ হয়ে গেছে, অথবা খুবই কম দ্রবণীয় হয়, তাপ বিক্রিয়ার পাত্রের তলায় কঠিন অবস্থায় তলানি হিসাবে জমা হয়, ওই তলানিকে অদক্ষেপ বলে। এই যে এখানে কে জমা আছে আমি একটু আগে ভাই এখানে দেখালাম, দেখো এই যে সিলভার ক্লোরাইড এস বা এই চিহ্ন দেখলেও বুঝতে হবে সে তলানি আকারে অদক্ষিপ্ত অবস্থায় আছে। এই যে সিলভার ক্লোরাইড সে কি হইলো? সে দ্রবীভূত অবস্থায়, সে দ্রবীভূত বলতে সে সলিড আকারে রূপান্তরিত হয়ে গেল, তার মানে তাকে আমরা কি বলতে পারতেছি? ওইটাকে বলতেছি অদক্ষেপ। আর যে বিক্রিয়া তরল বিক্রিয়া পদার্থ বিক্রিয়া করে
উৎপাদে পরিণত হয়। যে বিক্রিয়া তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অধক্ষেপ বলে। যেমন এটা হলো সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, আমি তো একটু আগে অ্যাকুয়াস বললাম যে পানির মধ্যে ধরো খাবার লবণটাকে দিয়ে দিলাম, তাহলে এটা হবে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, জলীয় দ্রবণ। এবার সিলভার নাইট্রেটকে সেম কাহিনী, তারা দুইজনে কি তরল পদার্থ যুক্ত হয়ে একটা কঠিন পদার্থ উৎপন্ন করে ফেললো, আর এই বিক্রিয়ার নামই হলো কি অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া সিনা তুমি যদি ধরো তুমি জানোই না অধক্ষেপণ বিক্রিয়া কোনটাকে বলে, তোমরা ডিরেক্টলি মুখস্থ রাখবা। বেশিরভাগ বিক্রিয়ার মধ্যে হয় সিলভার ক্লোরাইড নাইলে বেরিয়াম সালফেট, এই দুইটা কথা থাকে। এই দুইজনকে দেখলেই বুঝে ফেলবে একটা অধক্ষেপণ বিক্রিয়া। আমি এটা টেকনিক আকারে বলে দিলাম যে উৎপাদে যদি তুমি দেখো সিলভার ক্লোরাইড থাকলো না হলে বেরিয়াম সালফেট থাকলো, এটা দেখলেই তুমি বলে ফেলবে একটা কি বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। আর অধক্ষেপণ বিক্রিয়ার মধ্যে কি ঘটনা ভাইয়া বলতো ইলেকট্রনের স্থানান্তর ঘটনা। কিসের স্থানান্তর ঘটনা? ইলেকট্রনের স্থানান্তর ঘটনা। তাহলে কিভাবে একটা আমি তোমাদেরকে বুঝাই। এই বিক্রিয়াটা আমি একটু আগে তোমাদের সাথে যে বিক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম যে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এই যে ধরো সোডিয়াম ক্লোরাইড, আচ্ছা অ্যাকুয়াসের মিনিংটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এটা রিঅ্যাকশন ঘটাবে, তো রিঅ্যাকশন ঘটায় উৎপাদন করবে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। কত সোডিয়াম নাইট্রেট, সরি একটু আমরা এখানে একটু মিসিং করছিলাম যে NaNO3 হবে, হ্যাঁ NaNO3, এখানে 2 হবে না, এখানে 2 হবে না। দেখো একটু বুঝি এখান থেকে, সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1, ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1, সিলভারের জারণ সংখ্যা +1, নাইট্রেটের জারণ সংখ্যা -1। এবার এখানে দেখি সিলভারের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, সোডিয়ামের জারণ সংখ্যা +1, নাইট্রেটের জারণ সংখ্যা -1। দেখো তো কারো কি জারণ সংখ্যা পরিবর্তন করছে? এই পাশে সোডিয়ামের জারণ সংখ্যা কত? এই পাশে সোডিয়ামের জারণ সংখ্যা +1, ওই পাশে +1, এই পাশে ক্লোরাইডের -1, ওই পাশে ক্লোরিনের কি -1, এই পাশে সিলভারের +1, হ্যাঁ, আর ওই পাশে কি +1, আবার এই পাশে নাইট্রেটের -1, এই পাশে সরি আমি সরাসরি যৌগমূলক লিখে ফেলছি, সরি এই পাশে নাইট্রেটের কত? -1, এই পাশে কত? -1। তাহলে লক্ষ্য করো তো বিক্রিয়ার আগে যা ছিল পরে বিক্রিয়ার আগে যা পরে সব সেম না, তাহলে জারণ সংখ্যার কি পরিবর্তন ঘটছে? জারণ সংখ্যার পরিবর্তন ঘটে নাই। আর জারণ সংখ্যার পরিবর্তন না ঘটলে এটাকেই তো আমরা বলে থাকি নন রেডক্স বিক্রিয়া। আশা করি কথা ক্লিয়ার। আমি আবারও বলি, দেখো এটা অ্যাকুয়াস হবে, হ্যাঁ AQ। দেখো আমি আরেকটা বিক্রিয়া বলতেছি এখান থেকে, যেমন সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড, একটু বুঝো আরেকটা রিঅ্যাকশন দেখাচ্ছি। সোডিয়াম সালফেট, হ্যাঁ, প্লাস কি দেওয়া আছে? বেরিয়াম ক্লোরাইড। তো রিঅ্যাকশন করে উৎপাদন করবে কি? রিঅ্যাকশন করে উৎপাদন করবে বেরিয়াম সালফেট প্লাস কি উৎপাদন করবে? সোডিয়াম ক্লোরাইড। বলছিলাম অধক্ষেপণ বিক্রিয়া বোঝার টেকনিক আছে দুটো, হয় সিলভার ক্লোরাইড উৎপাদন হবে বা বেরিয়াম সালফেট, অথবা কখন ধরো তুমি, আমি এখানের মধ্যে ধরো আমি একটু পরে লিখি, ধরো এরকম দেওয়া আছে, এই চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, এই চিহ্নটা দেওয়া থাকলো বুঝতে হবে এটা দ্বারা তলানি আকারে বোঝায়, তলানি জমা আছে। এবার আসি দেখো এখানে আমরা জারণ সংখ্যা হিসাব করি, এখানে কত? +1, সালফেট কত? মানে এটা একটা যৌগমূলক -2, বেরিয়াম +2, ক্লোরিন -1, বেরিয়াম +2, সালফেট -2, সোডিয়াম +1, হ্যাঁ, ক্লোরিন -1। দেখো তো বিক্রিয়ার আগে সোডিয়াম 1, সালফেট -2, বিক্রিয়ার পরে সালফেট -2, বেরিয়াম +2, এবার সব বেরিয়াম +2, ক্লোরিন -1, এবার সব ক্লোরিন -1। অর্থাৎ আমরা বুঝলাম যে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই, আর জারণ সংখ্যার পরিবর্তন না ঘটলে সেটাকে আমরা বলে থাকি কি নন রেডক্স বিক্রিয়া। আমার কথা কি বোঝা গেল? তাহলে আমরা বুঝলাম এটা একটা কি বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া, কারণ এখানে আসলে ইলেকট্রনের কি ঘটে নাই? স্থানান্তর ঘটে নাই। তাহলে তোমাদের সাথে আজকে টোটালি আমরা শুরুতে আলোচনা করলাম, শুরুতে বলছিলাম সংযোজন বিক্রিয়া কি জিনিস, এরপরে বিয়োজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়ার সাথে আবার আলোচনা করছিলাম সংশ্লেষণ বিক্রিয়া, এরপরে বিয়োজন বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম, এরপরে প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম, এরপরে দহন, আবার নন রেডক্সের মধ্যে দুইটা বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। এগুলোতে কিন্তু পরীক্ষা মাস্ট বি বোর্ড কোশ্চেন আসেই। তো ভাইয়া তোমাদের সাথে সর্বোচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করছি, তারপর তোমাদের মধ্যে যদি কারণ না কোনো কিছু না বুঝার না থাকে তাহলে ভাইকে বলবা, ইনশাল্লাহ ভাই দরকার এটা আবার সমাধান করে দিব। তো আজকে ক্লাস